সরকারি বরাদ্দে এলাকা প্রীতির অভিযোগ, এনসিপির নুসরাত তাবাসসুমের বিরুদ্ধে সংসদ সদস্যের দাবি জানেন না কিছুই। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় উঠেছে 14,000 কোটি টাকার 9 প্রকল্প। এর মধ্যে গ্যাস কূপ খননে ব্যয় 729 কোটি টাকা। 2 দফায় প্রশাসক বসিয়েও নির্বাচিত নেতৃত্ব পায়নি এফবিসিসিআই। সাবেক নেতারা বলছেন, নেতৃত্ব শূন্যতার মাশুল গুনছেন দেশের ব্যবসায়ীরা। এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা। পিক্যাক্স মাউন্টেনের পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আফসানা পিয়া। সরকারি বরাদ্দ বিতরণে এলাকা প্রীতির অভিযোগ উঠেছে সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুমের বিরুদ্ধে। টিআর, কাবিখা ও কাবিটার 8টি প্রকল্পের 7টি দিয়েছেন বাড়ির আশেপাশে। প্রধান শিক্ষক বাবার প্রতিষ্ঠান পেয়েছে কাবিখার 12 টন শস্য। পাড়ার মসজিদ, কবরস্থান, ঈদগাহ ও রাস্তার কাজের জন্য বরাদ্দ দিয়েছেন 10 লাখ টাকার প্রকল্প। এ নিয়ে নুসরাতের দাবি, এসবের কিছুই দেখেন না তিনি, খোঁজ নিতে হবে ব্যক্তিগত সহকারীর কাছে। জাতীয় সংসদের সংরক্ষিত আসনে এনসিপির প্রতিনিধিত্ব করছেন কুষ্টিয়ার নুসরাত তাবাসসুম। চলতি অর্থবছরে তিনি টিআর, কাবিখা ও কাবিটার 8টি প্রকল্পে বরাদ্দ পেয়েছেন 12 লাখ নগদ টাকা ও 12 মেট্রিক টন খাদ্যশস্য, যার 7টি বিতরণ করেছেন নিজ গ্রামে। খাদ্যশস্যের সবটুকু বরাদ্দ দিয়েছেন বাগওয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ে। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক তার বাবা আব্দুল হালিম টম। এমপির নিজ গ্রাম বাগওয়ান মধ্যপাড়া জামে মসজিদের নামে 3,60,000 এবং ঈদগাহের মাটি ভরাটের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 2 লাখ টাকা। গোরস্থান, ঈদগাহ বা ছোটোখাটো যে সমস্ত রাস্তাগুলো ইতিপূর্বেই উনি এই সমস্ত কথাগুলো আমাদের বলেছিলেন, ওয়াদা করেছিলেন, এগুলো আস্তে আস্তে গেলে বাস্তবায়ন হচ্ছে। এমপি তাবাসসুমের বাড়ির সামনে থেকে এই হেয়ারিং সড়ক গেছে এলাকার কবরস্থানের দিকে। রাস্তাটির উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 1,20,000 টাকা। মূল সড়কের কাজ না করে নির্মাণ হয়েছে কবরস্থানের অভ্যন্তরীণ রাস্তা। রাস্তাটা হয়েছে, আরো কাজ আছে, হয়তো ওগুলো শুরু হয়নি এখনো। আমাদের যে মহিলা এমপি যে নুসরাত তাবাসসুম, ওনার মাধ্যমে কাজটা এসেছে, ওনার আব্বার হাত দিয়ে কাজটা হয়েছে। যদিও এমপির বাবা বলছেন, স্কুলের শিক্ষক ও এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে প্রথমবারের সব প্রকল্প এলাকার উন্নয়নে দিয়েছেন। এখানে কোনো উদ্দেশ্য নেই। মেয়ে শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে নিজ স্কুল এবং শিক্ষকদের কথা রাখার জন্য এখানে সহ দৌলতপুরে বিভিন্ন জায়গায় উন্নয়নের ছোঁয়া লাগানোর জন্য দিয়েছে। যদিও এমপি বলছেন, তিনি এসব দেখেন না, যোগাযোগ করতে বললেন তার ব্যক্তিগত সহকারীর সাথে। আমি দৌলতপুরেই দিয়েছি, আর মনে হয় কিছু জিআরের টাকা বা চাল, আমার ঠিক খেয়াল নেই, সেটা মনে হয় শুধু সদরে দেওয়া হয়েছে। আমার পিএর সাথে যোগাযোগ করেন, মানে আমি এগুলো অতটা দেখি না, তো খোঁজ খবর অতটা রাখি না। সচেতন নাগরিকরা বলছেন, এমপিদের অর্থ বরাদ্দের ক্ষেত্রে নীতিমালা হওয়া প্রয়োজন। সংরক্ষিত আসনে এমপি যারা হয়েছেন, ওনারা তো নিজের একটি আসনের জন্য না, পর 3টে আসনের জন্য ওরা নির্বাচিত হয়েছেন। নিজের এলাকা বা বাড়ির আশেপাশেই সব টাকাগুলো, বরাদ্দগুলো খরচ করেন, এটা তো খুবই দুঃখজনক। এই বিষয়গুলো সরকারের পক্ষ থেকেও একটা নীতিমালা থাকা দরকার। গ্রামের বাইরে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ফজলুল হক গার্লস ডিগ্রি কলেজের নামে 2 লাখ টাকা বরাদ্দ দিয়েছেন এমপি। ডিবিসি নিউজ ডেস্ক। ব্যাপারটা যখন খাওয়ার, জাস্ট এনজয়। আর সয়াবিন তেলটা নিশ্চিন্তে ছেড়ে দিন আমাদের হাতে। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে। এতে মোট 9টি প্রকল্প উঠেছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে 14,727 কোটি টাকা। এর মধ্যে নতুন প্রকল্প রয়েছে 4টি ও সংশোধিত প্রকল্প 5টি। নতুন প্রকল্পগুলোর মধ্যে গ্যাস কূপ খননে 729 কোটি টাকা ব্যয় করা হবে। সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেকের এই সভা চলছে। এই প্রকল্পের মাধ্যমে নোয়াখালীর বেগমগঞ্জ ও সিলেটের ধর্মপাশা উপজেলায় কূপ খনন ও উন্নয়ন কাজ করা হবে। বাপেক্স ও পেট্রো বাংলার মাধ্যমে এসব এলাকায় 3টি কূপ খনন করে বাণিজ্যিকভাবে গ্যাস থাকার বিষয়টি নিশ্চিত করা হবে। এছাড়া ভোলা এলাকায় মেঘনা নদীর ভাঙন ঠেকাতে বাঁধ নির্মাণে 685 কোটি টাকার নতুন প্রকল্প নেওয়া হচ্ছে। বৃহত্তর দিনাজপুরের রাস্তাঘাট ও ব্রিজ উন্নয়ন, সারা দেশের সড়ক রক্ষণাবেক্ষণে 2,000 কোটি টাকার আলাদা একটি নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে।
যার মাধ্যমে ৯৫,০০০ কিলোমিটার সড়ক মেরামতের কাজ করা হবে। সংশোধিত প্রকল্পগুলোর মধ্যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ব্যয় বাড়ছে প্রায় ১,০০০ কোটি টাকা। রয়েছে আশ্রয় কেন্দ্র নির্মাণ, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন ও কিডনি ডায়ালাইসিস কেন্দ্র স্থাপনের প্রকল্প। এসব প্রকল্প ছাড়াও পরিকল্পনা মন্ত্রীর অনুমোদন পাওয়া ১১টি প্রকল্প সম্পর্কে একনেক সভাকে অবহিত করা হবে। একদিকে সাদামাটা চলন বলন, অন্যদিকে ভিশনারি চিন্তা, সব মিলিয়ে সরকার প্রধানের চেয়েও সমাজ বদলে দেওয়ার ভূমিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্লেষকরা বলছেন, গতানুগতিক রাজনীতির বাইরে সরকার প্রধানের বিভিন্ন পদক্ষেপ খুবই ইতিবাচক, বিশেষ করে সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয় রোধে এবং জলবায়ুর অভিঘাত মোকাবেলায় তার পরিকল্পনা প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রীর এসব বার্তা রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলেও মনে করেন তারা। রাজনীতির নির্মম বাস্তবতা আর পরিবর্তনের অঙ্গীকার নিয়ে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরেন তারেক রহমান। আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। নির্বাচনের পর সংসদে কিংবা জনসম্মুখে তার বক্তব্য ও কর্মকাণ্ডে উঠে আসছে পরিবর্তনের নানা বার্তা, নীতি, জবাবদিহিতা এবং সমাজ পরিবর্তনের বিভিন্ন ইস্যুতে তিনি বারবার তুলে ধরছেন সরকারের অবস্থান। কেলেঙ্কারি অভিযোগ দুদক কর্তৃক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যার প্রেক্ষিতে কতিপয় ব্যক্তিকে চিহ্নিত করে মালামাল সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া শেয়ার মার্কেট কেলেঙ্কারির সাথে আরও অন্যান্য যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান জড়িত কিনা তা উদ্ঘাটনের কার্যক্রম চলমান রয়েছে। অর্থনীতি ও উন্নয়নের পাশাপাশি ধর্মীয়, সামাজিক এবং পারিবারিক মূল্যবোধের বিষয়েও অনেক বেশি সোচ্চার প্রধানমন্ত্রী। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আমাদের এই ছোটবেলার যে ছড়া বা কবিতা, যেই মূল্যবোধ, সেই মূল্যবোধ আমাদেরকে এই সংসদকে যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে হবে। মাননীয় স্পিকার, প্লাস্টিক ব্যাগ, পলিথিন ব্যাগ কিংবা বোতল যেখানে যেতেই থাকুক না কেন, সেটি যাতে আমরা মানুষকে সেই সচেতনতা দিতে পারি, সেটি যাতে যেখানে সেখানে ফেলা না হয়। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা, পরিবেশ সংরক্ষণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রতিশ্রুতিও প্রতিনিয়ত তার বক্তব্য জুড়ে। সারা দেশে অনেক গাছ লাগাতে হবে। আমরা অনেকগুলো কর্মসূচির পাশাপাশি আমাদের এই কর্মসূচিটাকেও সারা দেশে আমরা এই কর্মসূচিটা চালু রাখতে। এইসব বক্তব্যের প্রতিক্রিয়ায় বিশ্লেষকরা বলছেন, সরকার পরিচালনার গণ্ডি ছাড়িয়ে সমাজ সংস্কারকের ভূমিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধুমাত্র অর্থনৈতিক সমৃদ্ধি না, মানবিক মূল্যবোধ সৃষ্টি করতে হবে, সমাজ পরিবর্তন করতে হবে, মানে শ্রেষ্ঠতম জাতি হিসাবে পরিচিত করতে হবে, সেটা তার উদ্দেশ্য। উনি নিজেই বলেছেন, আমার বাসায় গিয়ে অনেক টিস্যু আমি ফেলতে হয়, রাস্তায় ফেলি না। এটা কিন্তু এক ধরনের এখানে শিক্ষা নেওয়ার সুযোগ আছে। পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সরকারের পরিকল্পনা ও প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে ইতিবাচক হিসেবে দেখছেন পরিবেশবিদরাও। মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটা উনি বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে, এটা কিন্তু প্রতিদিন, যেমন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটা সপ্তাহে একদিন, আমি মনে করি প্রত্যেকটা স্কুলের বাচ্চাদেরকে সপ্তাহে একদিন প্রকৃতির কাছে নিয়ে যাওয়া উচিত। তারা একটা নদীর পাশে গিয়ে বসবে, নদীটা দেখবে, নদীর ইকোসিস্টেম দেখবে, বনের ভিতরে তাকে বনের নিয়ে যাওয়া, গার্ডেনগুলোতে নিয়ে যাওয়া উচিত, গাছ চেনানো উচিত। গতানুগতিক রাজনৈতিক বক্তব্যের বাইরে সামাজিক দায়বদ্ধতা, জবাবদিহিতা এবং মূল্যবোধের প্রশ্নে তারেক রহমানের আন্তরিক প্রচেষ্টা দেশের সর্বত্র পৌঁছে দেওয়ার দায়িত্ব সবাইকেই নিতে হবে বলে মত বিশ্লেষকদের। প্রতিটি মানুষ যদি ওনার এই অ্যাপ্রোচটাকে আমরা ধারণ করি, তাহলে কিন্তু সমাজ পরিবর্তন হবে। এবং এই যে পাঠ্যপুস্তকে যদি আমি ইথিক্স, মোরালিটি এগুলোকে যদি সন্নিবিষ্ট করি, আমি যদি এখানে পাঠ্যপুস্তকের মধ্যে নিয়ে নেই, তাহলে কিন্তু ক্লাসেই এটা শেখানো হবে। ওনার যে চিন্তা, যে প্ল্যানটা, সেই প্ল্যানটাকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে মানে শুধুমাত্র টপ থেকে হবে না, টপ থেকে বটমে নামতে হবে, সবাইকে একভাবে কাজ করতে হবে। অর্থনীতির পাশাপাশি সামাজিক মূল্যবোধ, পরিবেশ সুরক্ষা এবং জবাবদিহিতার প্রশ্নে প্রধানমন্ত্রীর এমন বার্তা বাস্তবায়নে বড় চ্যালেঞ্জও দেখছেন বিশ্লেষকরা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। দাঁড়িয়ে আছে প্রায় 100 কোটি টাকায় নির্মিত আধুনিক ভবন, মিলেছে অনুমোদনও, কিন্তু সেবা চালুর ব্যাপারে দীর্ঘসূত্রতা কাটছে না শিগগিরই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জনবল, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় প্রস্তুতি শেষ না হওয়ার আগে চালু হচ্ছে না সিলেটের 250 শয্যার জেলা হাসপাতাল। 2019 সালের জানুয়ারিতে সিলেটের চৌহাট্টায় প্রায় 6.98 একর জায়গায় নির্মাণ কাজ শুরু হয় 250 শয্যার এই জেলা হাসপাতাল। 2023 সালে শেষ হওয়া 8 তলা ভবন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 85 কোটি টাকা।
পরিকল্পনা ছিল জেলার সাধারণ রোগীদের জন্য আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত, বিশেষায়িত সেবার সুযোগ তৈরি করা এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওপর রোগীর চাপ কমানো। এরপর হস্তান্তর জটিলতায় কেটে গেছে প্রায় ৩ বছর, চালু করা যায়নি স্বাস্থ্যসেবা। সম্প্রতি ৮তলা ভবনটি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে বিশেষায়িত হাসপাতাল হিসেবে অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। গণপূর্ত বিভাগ বলছে ভবন হস্তান্তরে প্রতিবন্ধকতা নেই, শিগগিরই চালু হবে হাসপাতালটি। আমাদের এন্ডের কাজ সকল কিছুই শেষ, ফার্নিচারের ডিসিশনও আসছে পরে, এই কারণে এটা প্রকিউরমেন্টও দেরি হচ্ছে। আগামী ২-২.৫ মাসের মধ্যেই ফার্নিচার ফুল হসপিটালের সকল যা যা প্রয়োজন সকল ফার্নিচার চলে আসবে। তবে হাসপাতাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে পূর্ণাঙ্গ প্রস্তুতি ছাড়া স্বয়ংসম্পূর্ণ হাসপাতালে রূপান্তর সম্ভব নয়। তবে দ্রুত চালুর জন্য কিছু চাহিদা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। এটা অক্সিজেন প্ল্যান্ট নাই এখনও, এটা করতে হবে। তারপরে ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট লাগবে, স্টেরিলাইজ, বিভিন্ন টেকনিক্যাল বিষয় আছে। তারপর মনে করেন এটা একটা শহরের মধ্যে অবস্থিত, একটা সিকিউরড পেরিমিটার লাগবে। আপনি জানেন তো বাস্তবতা, মানে এখন ওখানে সেভাবে এই জিনিসগুলো নাই। আমরা তো জাস্ট জিনিসটা হাতে পেলাম, এখন আমরা বিভিন্ন জনের সাথে কথা বলছি, মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করে আবার আমি টাইম ফ্রেমটা দিতে পারতেছি না, তবে আমার তরফ থেকে আন্তরিকভাবে আমি চেষ্টা করব যে দ্রুততার সাথে যদি আমি চালু করতে পারি। পরিকল্পনাহীন ভবন নির্মাণ আর জনবল সংকটে দেশের অনেক হাসপাতাল এখনও ব্যবহার উপযোগী নয় বলে জানান বাণিজ্যমন্ত্রী। যে পরিমাণ ইনভেস্টমেন্ট হয়েছে সেটা রিটার্নটা তুলে আনা, এটার জন্য ইনশাল্লাহ আমরা একটা কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করব এবং যেখানে যেখানে জনবল প্রয়োজন এই দুইটা ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করব, যাতে আশু কিছু নিয়ে আসতে পারি এবং নিয়ার টার্মে বাদবাকিগুলি ফুলফিল করতে পারি। এমন বাস্তবতায় দ্রুত হাসপাতালটি চালু হলে এ অঞ্চলের স্বাস্থ্যসেবায় আসবে আমূল পরিবর্তন, বলছেন সংশ্লিষ্টরা। তাওহিদুর রহমান শাহ, ডিবিসি নিউজ, সিলেট। আগামী বছরের জন্য সর্বনিম্ন ৫,১৩,০০০ টাকা নির্ধারণ করে বেসরকারি খাতে ৩টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা হাব। বুধবার রাজধানীর নয়াপল্টনে সংগঠনটির কার্যালয়ে এই প্যাকেজ ঘোষণা করা হয়। এ সময় জানানো হয় আগামী বছরের জন্য সর্বোচ্চ ৭,৯১,০৬০ টাকা এবং সর্বনিম্ন ৫,১৩,০০০ টাকায় হজ পালন করতে পারবেন মুসল্লিরা। এছাড়া দ্বিতীয় প্যাকেজটির খরচ ধরা হয়েছে ৫,৯৫,৬৮০ টাকা। এদিকে মঙ্গলবার আগামী বছরের পবিত্র হজ পালনে প্যাকেজ ঘোষণা করে সরকার। ইতিপূর্বে হজ প্যাকেজের অর্থ পরিশোধের জন্য প্রথমে প্রাক নিবন্ধন বাবদ ৩০,০০০ টাকা পরিশোধ করা হতো এবং নিবন্ধনের সময় ই হজ সিস্টেমে বাউচার তৈরি করে ৩,৫০,০০০ টাকা পরিশোধ করা হতো। এই বছর প্যাকেজের সমুদয় মূল্য ই হজে বাউচার তৈরির মাধ্যমে ৩ ধাপে পরিশোধ করতে হবে, নতুবা হজযাত্রী চূড়ান্ত নিবন্ধন থেকে বঞ্চিত হবেন। ২ দফায় প্রশাসক বসিয়েও নির্বাচিত নেতৃত্ব পায়নি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। দ্বিতীয় দফার প্রশাসকের মেয়াদ ফুরিয়েছে ১৫ দিন আগে। তারপর থেকে একেবারেই অভিভাবকহীন সংগঠনটি। সাবেক নেতারা বলছেন এই নেতৃত্ব শূন্যতার মাসুল গুনছেন দেশের ব্যবসায়ীরাই। তাই সরকারি কর্মকর্তার বদলে বেসরকারি খাত থেকে প্রশাসক নিয়োগ দিয়ে দ্রুত নির্বাচনের দাবি তুলেছেন সাধারণ সদস্যরা। ২৪-এর ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের ঢেউ আছড়ে পড়ে এফবিসিসিআইতেও। নেতৃত্বের পদত্যাগ দাবিতে সরব হয় সদস্যদের একাংশ। শেষ পর্যন্ত সভাপতির পদ ছাড়েন মাহবুবুল আলম। ১১ সেপ্টেম্বর বাতিল হয় পুরো পর্ষদ। দ্রুত নির্বাচনের প্রতিশ্রুতি নিয়ে প্রশাসক হন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমান। ফুল দিয়ে আমাকে বরণ করার দরকার নেই, আমি যখন চলে যাব যদি সফলভাবে কাজটা করতে পারি তাহলে আমাকে ফুল দিয়ে বিদায় করে দেন। কিন্তু ১ বছরেও নির্বাচন দিতে পারেননি তিনি। ১.৫ মাস পদ শূন্য থাকার পর ২০২৫ সালের নভেম্বরে দায়িত্ব পান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান। বেঁধে দেয়া ৪ মাসের জায়গায় ৬ মাস পার হলেও খবর নেই ভোটের। ১৫ দিন আগে ফুরিয়েছে তারও মেয়াদ। আগে তো আমরা অনেক সময় বিসিএসে গেছি, যাওয়ার পরে ডাইরেক্টররা ছিল, যারাই ছিল তাদের কাছে আমাদের সমস্যাগুলো তাদের কাছে আমরা বলতে পারছি। একটু আগে গেটের সামনে দিয়ে আসলাম, কেউই নাই। আমাদের যে দুঃখ বেদনার কথাগুলো আমরা কার কাছে বলবো? বারবার প্রশাসক বদল হলেও ভোটের মুখ দেখেনি সংগঠনটি। তাই একজন ব্যবসায়ীকে প্রশাসক করে দ্রুত নির্বাচন আয়োজনের দাবি উঠেছে। এতে অনেক সমস্যা তৈরি হচ্ছে অলরেডি। এই ক্ষেত্রে আমাদের বিসিসির কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা
বিভিন্ন খরচা দিয়েও কিন্তু বন্ধ আছে। এটাও সরকারের দিকে মানে সুদৃষ্টি বিবেচনা আনা ব্যবস্থা মানে চাচ্ছি আমরা যে যেভাবে হোক নতুন একটা প্রশাসক ব্যবসায়ীদের মধ্য থেকে দিয়ে যেন এপিসিকে একজন প্রাণবন্ত করে এবং নতুন নির্বাচনটা যেন দেয়। সাবেক নেতাদের শঙ্কা, দ্রুত নির্বাচন না হলে মুখ থুবড়ে পড়বে সংগঠনটি, অপূরণীয় ক্ষতির মুখে পড়বে ব্যবসা বাণিজ্য। আমরা তো অ্যাকচুয়ালি মার্কেট ইকোনমিতে বা এখন যে ক্রাইসিস গুলা ওনারা তো এটা ফিল করতে পারছে না, না প্রশাসনিক কিভাবে চালাবে এটা ওনারা জানে, আর আমরা ব্যবসায়ীরা জানি যে আমাদের কি সমস্যা। কারণ এখন ক্ষুদ্র মাঝারি শিল্পে বা ব্যবসা বাণিজ্যে একটা কিন্তু আসলে একটা অস্থিরতা চলছে। সুষ্ঠু নির্বাচন আর ব্যবসা বাণিজ্যের স্বার্থে সরকারের উচ্চ মহলের সরাসরি নজরদারি চান এফবিসিসিআই সদস্যরা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। লালমনিরহাটে তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এছাড়া নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি ঢলের পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতি দৃশ্যমান হচ্ছে। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার 92 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি প্রবাহ স্বাভাবিক রাখতে এবং অতিরিক্ত পানির চাপ সামলাতে তিস্তা ব্যারেজের 44টি জলকপাটের সবগুলোই খুলে রাখা হয়েছে। আমন ধান রোপা, আমনের বীজতলা, বাদাম ও বিভিন্ন শাকসবজির ক্ষেত নতুন করে পানিতে তলিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী 48 ঘন্টায় নদীটির পানি আরও বৃদ্ধি পেয়ে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এছাড়া নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি ঢলের পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতি দৃশ্যমান হচ্ছে। পানিতে নষ্ট হয়েছে প্রায় 25 হেক্টর জমির রোপা, আমনের বীজতলা ও রবি শস্য। এদিকে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যমুনা নদীর পানি বৃদ্ধি আরও অন্তত 2 থেকে 3 দিন অব্যাহত থাকবে। যমুনার পানি বিপদসীমার কাছাকাছি গেলেও এই মুহূর্তে বন্যার শঙ্কা নেই। অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নে এক যুগ ধরে মারাত্মক দূষণে কুমিল্লার গুঙ্গাইজুড়ি খাল। স্বাভাবিক প্রবাহ হারিয়ে খালটিতে প্রবাহিত হচ্ছে দুর্গন্ধযুক্ত কালো কুচকুচে বিষাক্ত পানি। এতে বিপাকে দক্ষিণ কুমিল্লার হাজার হাজার কৃষক সহ সাধারণ মানুষ। ধ্বংস হচ্ছে খালের জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য। বর্জ্যযুক্ত বিষাক্ত পানির উৎস নিয়ে চলছে পরস্পর বিরোধী দোষারোপ। কুমিল্লা সিটি কর্পোরেশন ও সংলগ্ন এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে প্রায় 25 কিলোমিটার দীর্ঘ গুঙ্গাইজুড়ি খাল। জেলার ভারতীয় সীমান্তবর্তী কটক বাজার এলাকা থেকে শুরু হয়ে টঙ্গীরপাড় এলাকা পর্যন্ত খালটি বিস্তৃত। একসময় গুঙ্গাইজুড়ি খালকে বলা হতো দক্ষিণ কুমিল্লার লাখো মানুষের পানির উৎস। কুমিল্লার পূর্ব দক্ষিণাঞ্চলে সেচ ব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জলাধারটির। স্থানীয়দের অভিযোগ, কুমিল্লা ইপিজেড স্থাপিত দেশি বিদেশি 48টি কারখানার বিষাক্ত বর্জ্যে দূষিত হচ্ছে খালের পানি। চরম ভোগান্তিতে 4 উপজেলার মানুষ। ব্যাহত হচ্ছে কৃষি উৎপাদন। এই পানি একদম এসিড, অন্য যদি একটা মেশিন লাগে হানি ফালাই হেন একদম জ্বললিয়া, এরপর আপনি দানটা একদম শুইয়া যায়। যদি আরো 2-4-5 বছর এভাবে পানি প্রবাহিত হইতে থাকে তাহলে এই খালের দুই পারের আসলে অনেক বসতি ঘরবাড়ি আছে, কেউ বসবাস করার মতো কোনো অবস্থায় থাকবে না। এখানকার অক্সিজেন, বাতাস সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। আমরা বিভিন্ন এই রোগের আক্রান্ত। অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান তারা কিভাবে এই ক্লাসে বসে থাকে এই দুর্গন্ধের মধ্যে। ইপিজেডের যে বিষাক্ত পানিগুলো বা কেমিক্যালগুলো এগুলো কিন্তু একটি প্লান্টের মাধ্যমে এগুলাকে রিসাইক্লিং করে এগুলাকে কিন্তু পরিশোধিত করেই কিন্তু এগুলাকে ডেলিভারি দেওয়ার কথা। তো ইপিজেড তা না করে এটা যেভাবে আসছে কেমিক্যালযুক্ত পানিগুলোই তারা ছেড়ে দিচ্ছে। তো তারা যে এই কাজটা করছে এই কারণে কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে এবং এই পানি যত দূর যাচ্ছে ততটুকুই কিন্তু আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে খাল দূষণের উৎস নিয়ে তদন্ত চলছে। দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। খালটি দূষণমুক্ত করে আগের অবস্থায় ফেরাতে উদ্যোগ নেওয়ার কথা জানান পরিবেশ মন্ত্রী। একটা পরিবেশ অভিযান নিয়োগ করব, যেন সে প্রতিদিন সকাল থেকে পুরো রাত চেক করতে পারে। আর যদি সিটি কর্পোরেশন থেকে যদি হয় তাহলে সেটাকে নির্ধারিত করে আমি সিটি কর্পোরেশন যে প্রশাসক আছে তার সাথে কথা বলবো, বর্জ্য ব্যবস্থাপনা বলেন সেটার জন্য ইমিডিয়েটলি উন্নত করে সেজন্য আমি এলজিইডির সাথে কথা বলবো। গুঙ্গাইজুড়ি খাল দক্ষিণ কুমিল্লার প্রাণ। জলাধারটি রক্ষা করা এখন দক্ষিণ কুমিল্লার লাখো মানুষের প্রাণের দাবি। ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের জবাবে পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরান। এরই মধ্যে উপসাগরীয় অঞ্চলে কয়েকটি মার্কিন সামরিক স্থাপনায়
রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় আইআরজিসি। অন্যদিকে এবার ইরানের পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। অবশ্য যুদ্ধ কৌশল নিয়ে খোদ মার্কিন সিনেটেই তোপের মুখে পড়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে লোহিত সাগরে সৌদি আরবের ওপর নৌ অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনি হুতি বিদ্রোহীরা। মধ্যপ্রাচ্যে এই সামরিক উত্তেজনার মাঝেই নতুন ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের পিক্যাক্স মাউন্টেনের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের জবাবে ইরান কোণঠাসা হয়ে পড়েছে, তারা এখন আলোচনার জন্য মরিয়া। ইরান মরিয়া হয়ে আমাদের সাথে বৈঠকে বসতে চাইছে, কিন্তু আমরা এখনই আগ্রহী নই। তাদের সঠিক আলোচনার জন্য প্রস্তুত হতে হবে। শীঘ্রই আমরা এই এলাকায় ব্যাপক হামলা চালাতে যাচ্ছি। তবে ট্রাম্প প্রশাসনের যুদ্ধ কৌশল নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে মার্কিন অন্দরমহলে। সিনেট কমিটিতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে চেপে ধরেন ডেমোক্রেটরা। যুদ্ধের কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই, তাই হেগসেথকে সরাসরি ব্যর্থ বলেন সিনেট গ্যারি পিটার্স। আপনার কোনো দীর্ঘমেয়াদী জেতার পরিকল্পনা নেই। আপনি আমাদের সেনা সদস্যদের বিপদে ফেলেছেন। নেতৃত্বের জায়গায় আপনি সম্পূর্ণ ব্যর্থ। সংঘাত থামাতে কাজ করছে কূটনৈতিক মহলও। পাকিস্তানে গেছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠক করেন। অন্যদিকে লেবাননের প্রেসিডেন্ট ওয়াশিংটনে গেছেন। ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সাথে আলোচনা করেছেন তিনি। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। প্রশ্ন ফাঁসের ঘটনার বিষয়ে সংসদে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকার প্রস্তুত বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া এই ঘটনাকে ঘোর পাপ বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার এনডিএ জোটের সংসদ সদস্যদের বৈঠকে মোদী বলেন, তরুণদের ভবিষ্যৎ নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নৈতিক দায় স্বীকার করে একাধিক সংশোধনী উদ্যোগ গ্রহণ করেছেন। তদন্ত করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। এখন পর্যন্ত ১৩ জনের বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়েছে। ভারতের আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ২১ জন। এ নিয়ে নিহতের সংখ্যা ৩১। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫,৬৪,০০০-এরও বেশি মানুষ। আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যের ১৬টি জেলায় বন্যার প্রভাব পড়েছে। পানির নিচে তলিয়ে গেছে ২৪,২১০ হেক্টরের বেশি ফসলি জমি। ক্ষতিগ্রস্ত প্রায় ১,০০০ গ্রাম। দুর্গত মানুষের জন্য খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। এসব আশ্রয় কেন্দ্রে বর্তমানে অবস্থান করছেন ১,১৪,০০০-এর বেশি মানুষ। জোরহাট জেলার সেলেংঘাটে ৫ জনকে উদ্ধার করেছে এনডিআরএফ। এদিকে বন্যা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম পর্যালোচনায় বুধবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি জেলা সফর করবেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জিম্বাবুয়ে সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সকাল 11:15টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তামিম হৃদয়রা। জিম্বাবুয়ের সাথে পূর্ণাঙ্গ সিরিজ খেলে দেশে ফিরেছে টাইগাররা। স্বাগতিকদের বিপক্ষে একটি টেস্ট এবং 3টি করে ওয়ানডে ও টি-20 খেলে টাইগাররা। ব্যাটিং ব্যর্থতায় একমাত্র টেস্ট এবং ওয়ানডে সিরিজে শোচনীয় পরাজয় বাংলাদেশের। তবে 2-1 ব্যবধানে টি-20 সিরিজ জিতে একেবারে খালি হাতে দেশে ফেরেনি নাহিদ তামিমরা। দলের অভিজ্ঞ 2 ব্যাটার শান্ত এবং লিটন না থাকায় প্রভাব পড়েছে বলছে মন্তব্য টাইগার কাপ্তানের। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ভুল শুধরে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে নিজেদের সেরা পারফর্ম করার প্রত্যাশা বাংলাদেশের। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।